আমি আহ, আজকে অন্য একটি প্রসঙ্গে আলোচনা করছিলাম কিছু লোকজনের সঙ্গে, যে বঙ্কিমচন্দ্র যে সময়ের কথা লিখেছেন, আনন্দ মঠের যে বন্দে মাতরমটা যেভাবে ছাপা আছে আর কি, তাতে এখন তো 7 কোটি দেশের মানুষ, 7 কোটি, আর তাদের 7 দুগুণে 14 কোটি হাত। এখন হচ্ছে 140 কোটি মানুষ, মানে জনসংখ্যা 20 গুণ বেড়েছে। তো ওখানে একটা শব্দ আছে না, যে 7 কোটি কণ্ঠ কল কল নিনাদ নিনাদ করালে 2 সপ্তকোটি ভুজৈধৃত খর কর বালে। আমি ইন্টারনেটে সার্চ করে দেখছি, আপনারা সার্চ করে দেখতে পারেন, বেশিরভাগ জায়গাতেই ভুজৈধৃত কর বালে, ভুজৈ প্লাস ধৃত, এটা সংস্কৃত সন্ধি, ভুজৈ যোগ ধৃত হিসেবে এটা সন্ধি করলে হয় ভুজৈ ধৃত। এই রেফটা উড়ে গিয়েছে ইতিমধ্যে, ভুজৈ ধৃত হয়ে গেছে, উচ্চারণ করা খুব কঠিন। এখন স্বামী বিবেকানন্দ উচ্চারণ করতে করতে আমাদের অনেকের অসুবিধা হচ্ছে। দ্বিসপ্তকোটি ভুজৈর্ধৃত খর কর বালে, এই উচ্চারণের গুরুভার 140 কোটি মানুষের উপর চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? মানে দেশে অনেক সমস্যা আছে, আহ, অনেক কিছু নিয়ে মানুষকে চলতে হচ্ছে, তার মধ্যে এত কঠিন একটা শব্দ উচ্চারণ করা, গাইতে হবে পুরোটা। ইতিমধ্যে তো রেফটা উঠে গেছে, আমি জানি না এটা সংক্ষিপ্ত হতে হতে কোথায় গিয়ে পৌঁছবে শেষ পর্যন্ত, কিন্তু সমস্যা আছে বলেই মনে হচ্ছে। তবে এটা কিন্তু সরকারি নিদান, এটা দীর্ঘমেয়াদী রাজনীতির অঙ্গ। এই জনগণ মন বনাম বন্দে মাতরম এটা একাডেমিক চর্চার বিষয় নয়, এটা কিন্তু একটা সুস্পষ্ট সুকৌশলী রাজনীতির অংশ, যেখানে 2-4 বার ভুল করে বঙ্কিম দা এরকম বলা হতে পারে বটে, কিন্তু আসলে বঙ্কিমচন্দ্রকে একটু এমন ভাবে তুলে ধরার প্রয়োজন আছে যাতে রবীন্দ্রনাথকে আর অতটা বড় না মনে হয়। এখন সেটা কতটা সফল হবে না হবে আমরা কেউই বলতে পারি না। বাঙালি মননে রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্রের স্থানও বিরাট, কিন্তু রবীন্দ্রনাথের যে স্থান তার সঙ্গে তুলনীয় তো নিশ্চয়ই নয়। সেটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলতে পারি না, কিন্তু এই প্রচেষ্টাটা চলবে। এই প্রসঙ্গে অন্য একটা কথা বলে শেষ করি, কিভাবে ডিস্টরশন আবিষ্কার করা সম্ভব। আমার কিছু সুহৃদদের সঙ্গে আলোচনায় আজকে কোনো প্রসঙ্গে আহ রবীন্দ্রনাথের লেখায় বাৎসল্য রসের প্রকাশ আছে কিনা তাই নিয়ে কথা হচ্ছিল। আমরা কেউই এ বিষয়ে বিশেষজ্ঞ নেই, কিন্তু আহ সাধারণভাবে রবীন্দ্রনাথের সাহিত্যের সঙ্গে পরিচিত এটুকু নিশ্চিত যে কোনো বাঙালি দাবি করতেই পারে। এই প্রসঙ্গে অনধিকার প্রবেশ বলে গল্পটার কথা আমাদের মনে পড়ল। অনধিকার প্রবেশ গল্পটা নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, যাদের মনে নেই সামান্য স্মরণ করিয়ে দিলেই মনে পড়ে যাবে। জয়কালী ঠাকুরানী ছিলেন জমিদার ঘরের বিধবা, অত্যন্ত শুদ্ধচারিণী, রাধানাথজির মন্দিরকে নিয়ে তিনি পড়ে থাকেন এবং তাকে সবাই জমের মতো ভয় পায়। তার মাধবীলতার কুঞ্জে তার ভাইপো নলিন ফুল নিতে এসেছিল, তাতে মঞ্চটি ভেঙে পড়ে। তার শাস্তি স্বরূপ তিনি মলিনকে খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে আটকে রেখেছেন। কিছুক্ষণ পরে দেখা গেল সেই মাধবীলতা কুঞ্জ একটি নড়াচড়া করছে এবং অদ্ভুত একটা আওয়াজ শোনা যাচ্ছে। এবার কি, এবার না তার নিজের ভাইপো নয়, এবার দেখা গেল শুয়োর একটা শুয়োর, যাকে সুরাপানে মত্ত ডোমেরা তারা করেছে তাদের বলি। বোঝাই যাচ্ছে কেন তারা করেছে, তারা শুয়োরের মাংস খাবে বলে। সেই শুয়োর ওই শুদ্ধাচারিণী বিধবা, যিনি দেবতার মন্দির নিয়ে সারাক্ষণ পড়ে থাকেন, সেটাই তার ধ্যান জ্ঞান, সে মন্দিরের কাছে চলে এসছে। শুয়োর যখন মন্দিরে ঢুকতে যাচ্ছে, তখন পূজারী ব্রাহ্মণ তিনি লাঠি হাতে তাড়া করলেন শুয়োরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য।
জয়কালী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন। অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইল, তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল। জয়কালী রুদ্ধ দ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন, যা বেটারে, ফিরে যা, আমার মন্দির অপবিত্র করিস না, করিস নে। ডোমের দল ফিরিয়া গেল। জয়কালী ঠাকুরানী যে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অসুচি জন্তুকে আশ্রয় দিবেন, ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ করিয়াও বিশ্বাস করিতে পারিল না। এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন, কিন্তু ক্ষুব্ধ পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, এটাকে কিভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, এবং আমার আশঙ্কা কোনোদিন করা হতেই পারে। প্রথম কথা, এই যে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ লিখছেন, জয়কালী ঠাকুরানী তাহার, চন্দ্রবিন্দু রয়েছে, তাহার মন্দিরে অসুচি জন্তুকে আশ্রয় দেবেন। এটা ওই ডোমেরা, ডোম শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহারা, এখানে চন্দ্রবিন্দু নেই, তাহারা স্বচক্ষে দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না। রবীন্দ্রনাথ দলিত বিরোধী ছিলেন, ডোম শব্দটা লিখেছেন। জয়কালীর ঠাকুরানীর জন্য সম্মানসূচক চন্দ্রবিন্দু দিয়েছেন, ডোমেদের জন্য দেননি। এই আখ্যান খুব সহজে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর কি সম্ভব? শুয়োর মারা ডোমেরা বাংলাতে থাকে, মাংস খায়, খারাপ, সুতরাং সেটা একটা আখ্যান ছড়ানো সম্ভব। আরো একটা আখ্যান ছড়ানো সম্ভব, জয়কালী ঠাকুরানী মন্দিরের মধ্যে শুয়োরকে আশ্রয় দিলেন, কেমন তার দেবভক্তি! এ তো মনুবাদী দেবভক্তি নয়। এই দেবভক্তি রবীন্দ্রনাথ যেটা লিখছেন, উনি লিখছেন তো নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা, তার প্রতি ভক্তি। আর যে ভক্তি আজকে আমার আপনার রাজনৈতিক দল আমার থেকে চাইছে, সেটা হচ্ছে ওই ওই পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি, তার প্রতি ভক্তি। এর মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে, এই দুটোর মধ্যে যে সংঘাত রয়েছে, সেটা আমাদের কতজনের চোখে পড়ছে ঠিক করে। এই আখ্যানে কিন্তু ছড়ানো সম্ভব। এ মা, দেখেছো, বাঙালি মন্দিরে পুজো করে, মন্দিরের মধ্যে শুয়োরকে আশ্রয় দিয়ে দিচ্ছে, এদিকে বলছে রাধানাথজির পুজো করে। ভক্তি প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়লো, সেটা বলে শেষ করি। আনন্দমঠ উপন্যাস, আনন্দমঠ উপন্যাসের শুরুতে যে ভূমিকাটা আছে, এটাও সকলেরই জানা, আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। চমৎকার বর্ণনা, বঙ্কিমচন্দ্রের বর্ণনা তো মানে পড়ার লোভ সামলানো যায় না। অন্ধকার রাত্রি, জঙ্গল, একেবারে নিচে এক কণা মাত্র আলো কোথাও নেই। সেইখানে সে একজনের পরিচয় আমরা পরে জানতে পারবো। সে কি জিজ্ঞাসা করছে? তার জিজ্ঞাসা হচ্ছে, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? প্রথমবার কোনো উত্তর এলো না, আবার জিজ্ঞেস করা হলো, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? এবার উত্তর নেই। তিনবার জিজ্ঞাসা করা হলো, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে,
আর কি আছে? আর কি দিব? তখন উত্তর হইল ভক্তি। এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। আবারও বলছি, অতি ক্ষুদ্র সাংবাদিক, সাহিত্যের ছাত্র নই, কিন্তু জনগণমন এবং আনন্দমঠের বন্দে মাতরম দুটো সম্পর্কে সামান্য একটু নাড়াচাড়া করতে গিয়ে এই জায়গাটা আমার চোখে পড়েছে এবং আমার মনে হয়েছে যে আপনাদের একটু জানানো দরকার। আনন্দমঠের শুরুতেই কি ভক্তের থেকে কি চাওয়া হচ্ছে? ভক্ত বলছে আমার জীবন সর্বস্ব দিতে পারি। তো জীবন তো তুচ্ছ, সে সবাই দিতে পারে। আর কি আছে? আর কি দেব? ভক্তি, প্রশ্নহীন ভক্তি। এই প্রশ্নহীন ভক্তির সঙ্গে বঙ্কিমচন্দ্র নিজে কিন্তু উপন্যাসের কথা আবারও বলছি, আখ্যান কিন্তু তৈরি করা হবে যেন এটাই তার দর্শন, এটাই তার ভাবনা। তা কিন্তু নয়। তার অন্য লেখা আমরা যারা বাঙালিরা পড়েছি তারা জানি যে আখ্যানটা খুব সহজে তৈরি করা সম্ভব। বঙ্কিমচন্দ্র ভক্তির কথা বলছেন, প্রশ্নহীন ভক্তির কথা বলছেন। আর রবীন্দ্রনাথ পদে 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 প্রশ্ন করা, প্রশ্ন করা, প্রশ্ন করা। একটি মাত্র শব্দ দিয়ে রবীন্দ্রনাথকে বর্ণনা করতে হয়, সেটা হচ্ছে তার ন্যাশনালিটি প্রীতি, রেশনালিটি। সুতরাং এই যে বন্দে মাতরম বনাম জনগণ মন, বঙ্কিমচন্দ্র বনাম রবীন্দ্রনাথ, এটা খুব হালকা তুচ্ছ বিষয় নয়। এর পিছনে গভীর ভাবনা আছে, এর পিছনে গভীর রাজনৈতিক দর্শন আছে। তার প্রতি আজকের এই অনুষ্ঠানে বিনীতভাবে আবারও বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ।